নমস্কার, সবাইকে স্বাগত এই বঙ্গ আমার জননী আমার চ্যানেলে। আজ এই উদ্বোধনী আলোচনার বিষয় 1943-44 বাংলায় মন্বন্তর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরমে। ভারতের পূর্বাঞ্চল তখন জাপানি আক্রমণের ভয়ে ভীত। মরিয়া ইংরেজ সরকার বাংলার খাদ্য ভাণ্ডারে হাত দিল। খাদ্যশস্য সরিয়ে ফেলা হলো এবং যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করা হলো। মুসলিম লীগ সরকার শুধু যে উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হলো তা নয়, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতায় বিপদ ডেকে আনলো গ্রামের গরিব ভূমিহীন মানুষের জন্য। বিরোধী নেতা শ্যামাপ্রসাদই প্রথম বললেন, এই দুর্ভিক্ষ মনুষ্য সৃষ্ট। বাংলায় আবার নেমে এলো 76-এর মন্বন্তর। 1770 সালে ব্রিটিশ শাসনের শুরুতে যে দুর্ভিক্ষ, তা বাংলায় 76-এর মন্বন্তর। কারণ বাংলা তখন 1176 সাল, এবং এই মন্বন্তরের পরেই নেমে এসেছিল এক সর্বগ্রাসী মহামারী। উইলিয়াম হান্টার, তিনি এই দুর্ভিক্ষের উপরে অনেক গবেষণা করেছেন। বলেছেন, সমগ্র জনসংখ্যার যারা দুর্ভিক্ষ পীড়িত যে অংশ, তার 35% এবং কৃষিজীবী মানুষের অর্ধেক এই মন্বন্তরে অনাহারে রোগে প্রাণ হারান। আমরা জানি এই সময়েই সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, উত্তরবঙ্গে বিশেষ করে মেদিনীপুরে চুয়ার বিদ্রোহ জোরদার এবং শাসক শ্রেণীর বিরুদ্ধে এক গণবিদ্রোহের রূপ নিয়েছিল। ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী বিদ্রোহের একটি ঔপন্যাসিক রূপ আমরা পেয়েছি, এবং এই আনন্দমঠের সন্ন্যাসীদের মাতৃবন্দনা বন্দে মাতরম হয়ে ওঠে দেশের স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের এক মহামন্ত্র। আবার এই 1943 সালে নেমে এলো বাঙালির এক সামাজিক এবং অর্থনৈতিক সংকট। ভেঙে পড়ল নৈতিক এবং যে সামাজিক বন্ধন সমাজকে ধরে রাখে, তার ধ্বংসাবশেষে পরিণত হলো এই সমস্যা ক্লিষ্ট বাঙালি সমাজ, হিন্দু মুসলমান নির্বিশেষে। বাংলার এই চরমতম সংকটে সুভাষ তখন দেশের বাইরে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে তিনি শেষ পর্যায়ে নিয়ে যেতে দেশ ছেড়েছেন, ব্রিটিশের বিরুদ্ধে বাইরে থেকে ব্রিটিশের শত্রুদের সাহায্য নিয়ে চরম আঘাত হানতে। কংগ্রেসের সব নেতাই, মহাত্মা গান্ধী, নেহেরু, সর্দার প্যাটেল সহ বড়, মধ্যম, ছোট সব নেতাই আগস্ট আন্দোলনের এবং ভারত ছাড়ো আন্দোলনের অংশ নেওয়ার জন্যে অথবা অংশ নেওয়ার আগেই
তারা তখন কারাবন্দী রয়েছেন। ফলত সমাজ, রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস তখন নেতৃত্বহীন। এই চরমতম সংকটে হাল ধরলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের যোগ্য নেতৃত্বে গঠিত হল বেঙ্গল রিলিফ কমিটি। বিধানচন্দ্র রায়, বদ্রীনাথ গোয়েঙ্কার মতো মানুষরা এতে অংশ নিলেন। বিড়লা পরিবার সহ মারোয়ারি ব্যবসায়ীরা এগিয়ে এলেন ত্রাণ সাহায্যে। 24টি জেলায় শ্যামাপ্রসাদের নেতৃত্বে 250টি ত্রাণ কেন্দ্র খোলা হয়, যেখান থেকে লক্ষ লক্ষ দুর্গত মানুষকে খাবার, বস্ত্র এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দান করা হলো। এক দূরদর্শী দেশনায়কের কর্তব্য নিয়ে তিনি দেশের সব আইনসভার সদস্যদের কাছে তাদের যে 40 টাকা দৈনিক ভাতা, তার থেকে 10 টাকা বাংলার এই সংকটে ত্রাণ সাহায্য হিসেবে চাইলেন। প্রথম সাড়া না পেয়ে গেলেও পরে অভূতপূর্ব সাড়া আসে, এবং এইরকম প্রচেষ্টা কিন্তু দেশে এই প্রথম। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে, যেখানে ব্রিটিশ এবং মুসলিম লীগের সরকার সাম্প্রদায়িক ভিত্তিতে ত্রাণ কার্যেও অংশগ্রহণ করছে এবং জনগণকে দুটি সম্প্রদায়ে ভাগ করে ত্রাণ কার্য করতে চাইছেন, এই অত্যন্ত বিপজ্জনক একটি খেলা যেটি মুসলিম লীগকে দিয়ে ব্রিটিশ করতে চেয়েছিল, তিনি সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে জয় করে সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে তিনি এই ত্রাণ কার্যকে নেতৃত্ব দিয়েছিলেন। জেলায় জেলায় ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করতেন এবং তার এই অভিজ্ঞতা তার 50-এর মন্বন্তর নামক একটি ডায়েরিতে এক ঐতিহাসিক দলিল হিসেবে আমরা পেয়েছি। এবং তিনি যে কতটা ইতিহাস সচেতন ছিলেন তার এই 50-এর মন্বন্তর নামক দিনলিপি থেকে পাওয়া যায়। তিনি দেখেছেন যে কলকাতায় থেকে জেলায় এই করুণ অবস্থা আরো ভয়াবহ। কুকুর, শিয়াল মানুষের সব দিনের বেলায় টেনে নিয়ে যাচ্ছে, এবং তার এই নেতৃত্ব ছিল ঐতিহাসিক এবং অভূতপূর্ব। কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্টও তার প্রশংসা করা হয়েছে। কমিউনিস্ট দল, আর্য সমাজ, মারোয়ারি রিলিফ কমিটি, রামকৃষ্ণ মিশনও এই ত্রাণ কার্যে অংশগ্রহণ করেছিল, কিন্তু মূল ত্রাণ কার্যের নেতৃত্ব শ্যামাপ্রসাদই নিয়েছিলেন। এই যে ব্রিটিশ শাসনের শুরুতে 76-এর মন্বন্তর এবং শেষের দিকে 1943-এর মন্বন্তর বাংলার সমস্ত কিছুকে, বাংলাকে আর্থসামাজিকভাবে বিধ্বস্ত করে দিয়ে যায়। 1943 সালের 20 এবং 24শে সেপ্টেম্বর তিনি বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেন এবং তার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে এক জনমত তৈরি হয়। গোটা পৃথিবী জানল ব্রিটিশ রাজের আসল চেহারা। তিনি আইনসভার ভেতরে এবং বাইরে লীগ সরকার এবং ব্রিটিশ সাম্রাজ্যকে আক্রমণ করলেন তার ভাষণে তথ্য দিয়ে। অকাট্য তথ্য সমৃদ্ধ সেই সব ভাষণ, যে এই দুর্ভিক্ষের জন্য দায়ী কে এবং কিভাবে প্রতিকার সম্ভব, তার নিজের কথায়
সমগ্র সভ্য সমাজের দৃষ্টি আজ বাংলার দিকে পড়েছে। ভারতে ব্রিটিশ শাসনের ফলাফল নিয়ে দেশ বিদেশে তিক্ত সমালোচনা হচ্ছে। আজ ব্রিটিশকে জবাবদিহি করতে হচ্ছে যে জনগণকে শাসন করার যারা দাবি রাখেন, জনগণের জীবন রক্ষার দায়িত্ব থেকে তারা কিছুতেই অব্যাহতি পেতে পারেন না। শ্যামাপ্রসাদের নিজস্ব অভিজ্ঞতায় এবং নিজস্ব তথ্য প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয় এই দুর্ভিক্ষে। বাংলার এই দুর্দিনে সুভাষ তখন মাতৃভূমির মুক্তির লক্ষ্যে দেশের বাইরে। সুদূর সাইগন থেকে মর্মাহত সুভাষ বসু তার প্রিয় বাংলার বুভুক্ষ মানুষের জন্য 2 জাহাজ চাল পাঠাতে চান ব্রিটিশ সরকারের কাছে, আবেদনও করেন। কিন্তু মিত্রশক্তির সর্বাধিনায়ক লর্ড মাউন্টব্যাটেন তা নাকচ করে দেন, কারণ এতে নাকি জাতীয়তাবাদী শক্তি মজবুত হবে। কি করে অনুমতি দেওয়া যায়? মাউন্টব্যাটেনের সুভাষ বিরাগ সর্বজনবিদিত। আমরা জানি নেহরুর আগ্রহেই তিনি হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, সে অন্য কাহিনী। শ্যামাপ্রসাদ ছোট লর্ড হার্বার্টের ষড়যন্ত্র, লীগ সরকারের প্রতি তার অন্যায় আনুকূল্য আইনসভায় কঠোর ভাষণে উন্মোচিত করেন। লীগ সরকারের দুর্নীতি, বিশেষ করে লীগের অন্যতম সমর্থক এবং রসদদার ইস্পাহানির পরিবার পরিচালিত MM ইস্পাহান অ্যান্ড কোম্পানিকে বাংলার সব চাল কিনবার যে একচেটিয়া অধিকার লীগ সরকার দিয়েছিল, এবং এটি মূল কারণ দুর্ভিক্ষের, এবং যা ব্রিটিশ এবং লীগ সরকার গোপন করেছিল আইনসভা সদস্যদের কাছ থেকে, শ্যামাপ্রসাদ তা আইনসভায় নির্ভয়ে তথ্য দিয়ে ফাঁস করে দেন। শ্যামাপ্রসাদের এই বক্তৃতায় প্রভাবিত হয়ে বড়লাট লিনলিথগো বাংলার মন্ত্রিসভা এবং কলকাতা কর্পোরেশনকে অযোগ্যতার অপরাধে বাতিল করতে চেয়েছিলেন। শ্যামাপ্রসাদ বলেছিলেন এক সর্বদলীয় সরকার গঠন করা হোক, কিন্তু জিন্নাহ এবং মুসলিম লীগ তা হতে দেননি। এরপরে বড়লাট লর্ড ওয়াভেল, যিনি 1943 অক্টোবর নিযুক্ত হন লর্ড লিনলিথগোর জায়গায়, তিনি বারবার অবস্থার শোচনীয় এক পরিণতি দেখে বাইরে থেকে খাদ্য আমদানির প্রস্তাব দেন, কিন্তু ব্রিটিশ ক্যাবিনেট তা নাকচ করে দেন। তিনি টেলিগ্রাম লেখেন যে বাংলার দুর্ভিক্ষ ব্রিটিশ শাসনের সবচেয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা, যা ব্রিটিশ সুনামকে দেশের নাগরিক এবং ভারতে বসবাসকারী বিদেশিদের কাছে কালিমা লিপ্ত করেছে। সরকারি হিসাবে এই দুর্ভিক্ষে বাংলায় মৃত্যুর সংখ্যা ছিল 19 লক্ষের বেশি। এর মধ্যে গ্রামাঞ্চলেই ছিল 17,80,000-এর বেশি মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু হয় মেদিনীপুর, 24 পরগনা, ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, ফরিদপুর, ময়মনসিংহে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার থিওরি অফ এন্টাইটেলমেন্ট, তার এই থিওরির মূল কথা যে চাল সরবরাহ ছিল, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা, এন্টাইটেলমেন্ট গরিব মানুষের কমে গেছিল, এবং সেটাই দুর্ভিক্ষের মূল কারণ। কিন্তু সাম্প্রতিক গবেষণায় আমরা দেখেছি যে এই অমর্ত্য সেন যে তথ্য আমাদের দিয়েছেন, সেখানে কিন্তু ব্রিটিশ রাজের এই চক্রান্ত সেভাবে ধরা পড়েনি। সম্প্রতি মধুশ্রী মুখোপাধ্যায় তার বই এই দুর্ভিক্ষের কারণ এবং দুর্ভিক্ষের প্রভাব নিয়ে এক বিস্তারিত গবেষণা, সেখানে তিনি বলেছেন, বইটির
সংক্ষিপ্ত নাম চার্চিল সিগারেট ওয়ার। কারণ এই চার্চিলের বাঙালিদের উপরে এক ভারতীয় এবং বিশেষ করে বাঙালিদের, বিশেষ করে আবার মেদিনীপুরের, কারণ মেদিনীপুরে বিপ্লবীরা তখন একের পর এক অত্যাচারী ব্রিটিশ পুলিশ অফিসারকে শাস্তি দিয়েছেন হত্যা করে। এর মধ্যে মেদিনীপুরে ঘটে গেছে সুনামির মতো এক বিপর্যয় এই সময়েই, যা সরকারি কাগজগুলি, সরকারি বিভিন্ন তথ্য তারা গোপন করতে চেয়েছিল। শ্যামাপ্রসাদ সে কথাও জানান এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার মেদিনীপুরের এক বিস্তৃত অঞ্চলকে ব্রিটিশ শাসন মুক্ত করে। এর জন্য ব্রিটিশদের রাগ ছিল মেদিনীপুরের উপরে। ফলত নারীরা ধর্ষিত হন, অত্যাচারিত হন সেখানকার গরিব মানুষরা। তো এখনকার গবেষণায় আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে থিওরি অফ এন্টাইটেলমেন্ট এটি সত্য ছিল না, তার সাথে ছিল ব্রিটিশের চক্রান্ত, ব্রিটিশের পোড়ামাটি নীতি, ভারত বাংলা জনগণের কথা না ভেবে বাংলার খাদ্য ভাণ্ডারকে সৈন্যদের জন্য সরিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত এবং অবশ্যই অপশাসন, সাম্প্রদায়িকতা এই মন্বন্তরকে ত্বরান্বিত করেছিল। শ্যামাপ্রসাদ অক্লান্ত চেষ্টার ফলে 1944 সালে ভারতীয় দুর্ভিক্ষ কমিশন গঠন হয় এবং 10 এপ্রিল 1945 সালে রিপোর্ট প্রকাশিত হয় এবং তাতে শ্যামাপ্রসাদের যে শঙ্কা ছিল যে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি সেটি প্রকাশিত হয়। শ্যামাপ্রসাদ বলেন, দুর্ভিক্ষ হবার কোনো সঙ্গত কারণ ছিল না। ব্রিটিশ শাসন, ভারত সরকার এবং বাংলার মুসলিম লীগ সরকার পরস্পরের সহযোগিতা করে দুর্ভিক্ষ ঘটিয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয় তারা অধিকাংশই ভূমিহীন মজুর, তাদের মধ্যে মুসলিমের সংখ্যাই বেশি, কারণ মুসলিমরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। এ কথাও শ্যামাপ্রসাদ বলেছিলেন। অনেক মধ্যবিত্ত নিজের আত্মরক্ষা করেছিলেন সমস্ত নীতিবোধ বিসর্জন দিয়ে। আর অন্যদিকে যুদ্ধের কল্যাণে কলকাতা এবং অন্যান্য শহরে টাকার বন্যা বয়ে যাচ্ছিল। অসাধু ব্যবসায়ীরা চাল মজুত করে 20 গুণ, 25 গুণ, 30 গুণ উঁচু দামে তা বিক্রি করছিল। দুর্ভিক্ষের অভিজ্ঞতা নিয়ে তার এই বই 50-এর মন্বন্ত 1945 সালে প্রকাশিত হয়েছিল, একটি ঐতিহাসিক দলিল। তিনিই প্রথম এই দুর্ভিক্ষের কার্যকারণ ব্যাখ্যা করে বলেন, দুর্ভিক্ষ কিন্তু একদিনে আসেনি, করাল মন্বন্তর ধীরে ধীরে বাংলাকে গ্রাস করেছে। প্রতিকার চেষ্টায় কেন্দ্রীয় সরকার চরম অবহেলা দেখিয়েছেন। দেশ বিদেশের সৈন্য দলে দলে এসে বাংলা ভরে ফেলেছে। সহস্র সহস্র যুদ্ধবন্দীকে আনা হচ্ছে, তাদের বোঝা বাংলার কাঁধে চেপেছে। বার্মা থেকে অসংখ্য আশ্রয় প্রার্থী চলে আসছে। কল কারখানায় ভিন্ন প্রদেশ থেকে অসংখ্য মজুর নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার তখনও মনে করছেন বাংলা অবাধে সকলের অন্ন জুগিয়ে যাবে, কোনো প্রকার অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন নেই। এই 50-এর মন্বন্তর এমনই একটি অবদান যাতে শ্যামাপ্রসাদের ইতিহাস চেতনার এক জ্বলন্ত স্বাক্ষর। এবং এই সময় মেদিনীপুরের পাঞ্জাবি মুসলিম জেলা শাসক NM খান, তিনি মেদিনীপুরের মেয়েদের উপরে অকথ্য নির্যাতন চালান তার নেতৃত্বে। শ্যামাপ্রসাদ আবেদন জানান, কঠোর প্রতিবাদ করেন। বাংলার গভর্নর জন হার্বার্ট এক নায়কতন্ত্রের মতন শাসন শুরু করলেন। শ্যামাপ্রসাদ সতর্ক করলেন গভর্নর হার্বার্ট এবং বড়লাটকে, তখন লর্ড লিনলিথগো বড়লাট ছিলেন। সারা দেশে ছুটাছুটি করে বেড়ালেন শ্যামাপ্রসাদ একা। তার এই উদ্যম ইতিহাস কিন্তু মনে রাখেনি। সরকারের দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 1942 সালের 16ই নভেম্বর তিনি বাংলার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
তিনি হার্ভার্ডকে যে চিঠি লিখলেন তা একটি ঐতিহাসিক দলিল, এবং তিনি যে দেশের অবস্থা কতটা আত্মস্থ করেছিলেন এই চিঠি না পড়লে বোঝা যাবে না। কারণ এরপরে যে সমস্ত ঐতিহাসিকরা আমাদের ইতিহাসকে শাসক দলের পরামর্শে তারা লিখেছেন, এবং এখনও তাদের প্রভাব এতটাই যে সেই ইতিহাস কিন্তু এখনও আমাদের প্রজন্মের পর প্রজন্মকে পড়ানো হচ্ছে। এখনও এই ইতিহাসে শ্যামাপ্রসাদ, এই মন্বন্তরের ত্রাণকর্তা বা পশ্চিমবাংলার জনক, তিনি যে জিন্না, সুরাবর্দী, ফজলুল হক, নেতাজি অগ্রজ শরৎচন্দ্র বসুর চক্রান্ত থেকে বাংলাকে বার করে আনতে পেরেছিলেন, এসব মুছে দেওয়া হয়েছে। তাকে কেবলই এক ক্ষমতালোভী হিন্দু ভদ্রলোকদের নেতা এই হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি ঐতিহাসিকরা শ্যামাপ্রসাদের নাম নিতেও লজ্জাবোধ করেন। কারণ নেহরুর মনমতো ইতিহাস তারা তৈরি করে জাতিকে পঙ্গু করে রাখতে চেয়েছেন এবং সফল হয়েছেন। আজ কেন্দ্রীয় সরকার 12 বছরের বেশি শাসন ক্ষমতায় রয়েছেন, কিন্তু এখনও সিবিএসইর যে ইতিহাস, সেখানে কিন্তু শ্যামাপ্রসাদের চিত্রায়ন এইভাবেই, যে বাংলার এক হিন্দু ভদ্রলোকদের নেতা, নাম বলছেন না, বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন ক্ষমতার লোভে। ভাবুন তো কত বড় মিথ্যাচার এই ইতিহাস। যাই হোক, এখন সে শ্যামাপ্রসাদের লেখা পদত্যাগের চিঠিটি একটু পড়ি। মিস্টার ফজলুল হকের নেতৃত্বে বাংলার হিন্দু মুসলমানের মিলন এক শ্রেণীর সরকারি কর্মচারী যে সানন্দে গ্রহণ করতে পারেননি, এ কথার অবিদিত নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন কার্য পরিচালনার যেটুকু সুযোগ আমাদের দেওয়া হয়েছে, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মিলিত প্রচেষ্টায় বাংলায় তা কার্যকারী করবার লক্ষ্য সমগ্র ব্রিটিশ ভারতের ইতিহাসে এই প্রথম। এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হলে ভারতের রাজনৈতিক অগ্রগতির পথে সাম্প্রদায়িক অনৈক্যই একমাত্র প্রতিবন্ধক বলে যে অজুহাত দেখানো হয়ে থাকে, তা মিথ্যা প্রমাণিত হবে। বাবু আমলাতন্ত্র স্বভাবতই এই প্রচেষ্টায় ব্যর্থ করতে সচেষ্ট ছিলেন। সত্যি কথা বলতে কি, বর্তমান মন্ত্রিসভার প্রতি আপনার নিজের মনোভাব আদৌ সন্তোষজনক নয়। সময়ে অসময়ে আপনি মুসলিম লীগকে সমর্থন করা প্রয়োজন বলে মনে করে থাকেন। মুসলিম লীগের পক্ষে আপনার এরূপ বিশেষ ধরনের ওকালতির ফলে সময়ে অসময়ে আমরা আপনাকে এই প্রদেশের একজন নিরপেক্ষ শাসনতান্ত্রিক প্রধান হিসেবে মনে না করে মুসলিম লীগের একজন অনুগত এবং বিশিষ্ট সমর্থক বলে মনে করতে বাধ্য হয়েছি। এই ব্যাপারটি আমাদের সকলের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। এরকম চিঠি লেখার সাহস কংগ্রেসের কতজন নেতা ছিল আমার সন্দেহ আছে। এই মন্বন্তরে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান প্রান্তিক মানুষের মৃত্যুর বা গণহত্যার জন্য মূলত দায়ী ছিল সুরাবদ্দির সাম্প্রদায়িকতা, দুর্নীতি এবং চার্চিলের ভারত তথা বাংলা বিদ্বেষ প্রভাবিত নীতি। অবাঙালি মুসলিম ব্যবসায়ীর স্বার্থে এবং মুসলিম লীগকে অর্থশালী মজবুত করতে সুরাবদ্দি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাবতে খুব কষ্ট হয়, এই মন্বন্তর দুর্ভিক্ষ তাড়িত বাংলায় ঠিক 2-2.5 বছর পরেই ঘটেছিল কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন মুসলিম লীগের নেতৃত্বে, তারপরে নোয়াখালী। মানে কি অমানসিক এই চক্রান্ত এবং ষড়যন্ত্র। কিন্তু আমাদের ঐতিহাসিকরা এই ষড়যন্ত্র কিন্তু তারা আমাদের কাছে নিয়ে আসতে চায় না। আজকাল একদল পাকিস্তানপন্থী ঐতিহাসিক আয়েশা জালাল এর মতো যারা, তারা
এখন জিন্নাকে দেশভাগ এবং দেশভাগ জনিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে কষ্ট, নারী নির্যাতন, শিশু হত্যা, তার দায় থেকে মুক্তি দিতে চাইছেন। জিন্নার দায়কে লঘু করে দেখাতে চাইছেন। বলছেন না, পাকিস্তান প্রস্তাব ছিল, জিন্নার মনের কথা নয়, তিনি পাকিস্তান চাননি, তিনি একটা স্ট্র্যাটেজিক টুল হিসেবে পাকিস্তান প্রস্তাব রেখেছিলেন। ভাবা যায়? অথচ আমাদের এই ঐতিহাসিকদেরকে দেখুন, আপাতভাবে বামপন্থী প্রগতিশীল এইসব ঐতিহাসিকরা এই শুধু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নয়, আমরা সবাই জানি রমেশচন্দ্র মজুমদারকে সরিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত নৃতাত্ত্বিক এবং আমলা তারাচাঁদকে, এবং এর সাথেই শুরু হয়েছিল সরকার বা শাসক শ্রেণীর স্বাধীন ভারতে ইতিহাসকে কুক্ষিগত করে শাসন যন্ত্রের এক হাতিয়ার হিসেবে ব্যবহার করার। এরপরে এমন একদল ঐতিহাসিক আসেন যারা ভারতের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ইতিহাসকে মিথ্যা এবং অর্ধসত্যে পরিণত করেন। কবে এই থেকে মুক্তি পাবে জাতি? প্রজন্মের পর প্রজন্ম কিভাবে পঙ্গুতে একটা প্রজন্মে পরিণত হয়েছে, এও এক গবেষণার বিষয়। সব দিক বিচার করলে এটা আজ ঐতিহাসিক সত্য যে যখন কংগ্রেসের প্রায় সবাই আন্দোলনের জন্য জেলে, অল্প যারা বাইরে রয়েছেন তারা ব্যস্ত আগস্ট আন্দোলনে, মুসলিম লীগ তার সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে উন্মত্ত, আরেক বাংলা মায়ের আরেক প্রিয় সন্তান সুভাষ দেশের বাইরে, তখন বঙ্গজননী যেন তার আরেক শ্রেষ্ঠ সন্তান শ্যামাপ্রসাদকেই এই মহৎ কাজের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। আমরা এই 50-এর মন্বন্তর নিয়ে এবং শ্যামাপ্রসাদের নেতৃত্বে এই জাতির এই পরম সংকটে, জাতি বলতে হিন্দু এবং মুসলিম মিলিত জাতিসত্তা কিভাবে এসেছিলেন, এবং তিনি যে এই ভেদাভেদের নীতিকে অগ্রাহ্য করে এই প্রতিকূল পরিস্থিতিতে তিনি এই সংকটে মূল ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন, সেটা কিন্তু আমাদের জানার সময় এসেছে। এখন আমাদেরকে ঠিক করে নিতে হবে, আমরা এই ইতিহাসকে আবিষ্কার করব। সুভাষ, শ্যামাপ্রসাদের ব্যক্তিত্বের যে বিভিন্ন দিক, তাদের ত্যাগ, তাদের সংগ্রাম, তাদের দেশপ্রেম, নাকি আমরা এক মোহাচ্ছন্ন স্বাধীনতার পরে যে শাসক শ্রেণী, তার স্তাবকে পরিণত হয়েছিলেন যারা, যে ঐতিহাসিক দল, তাদের রচিত এই অর্ধসত্য ইতিহাসকেই মেনে নেব। কারণ তারা যে প্রগতিশীলতার ধুয়ো তুলেছেন, আমাদের চোখে সেই ধুলো দিয়ে তারা পার পেয়ে যাচ্ছেন, এখান থেকে মুক্তি আমাদের পেতেই হবে। আশা করি আমি আমার গত 7-8 বছরের কিছু গবেষণার কিছু দিক তুলে ধরলাম। ভবিষ্যতে আমরা বাংলার আরো অনেক রাজনৈতিক ইতিহাস এবং তার সংস্কৃতির অনেক দিক আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, নমস্কার।